এখন দেখবেন কবি কণ্ঠে কবিতা পাঠ। ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ। এ অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান। তারই ধারাবাহিকতায় আজকেও কবি কণ্ঠে কবিতা পাঠে আপনাদের আমন্ত্রণ। প্রিয় দর্শক, ভিউয়ার্স টেলিভিশন আয়োজিত কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের আজকে ষষ্ঠ পর্ব। এই পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি কাজী জহিরুল ইসলাম। আপনারা যারা কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের আগের পর্বগুলো দেখেছেন, আপনারা জানেন যে ভিউয়ার্স টেলিভিশন একজন কবিকে আমন্ত্রণ জানান এবং তিনি তার লেখা কবিতা পড়ে শোনান। আজকেও তারই ধারাবাহিকতায় আমি আমার লেখা কিছু কবিতা আজকে পড়ে শোনাবো এই ষষ্ঠ পর্বে। এবং আজকে একটু ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আজকে আমি শুধু একাই কবিতা পড়ব না, আমার সঙ্গে আরও একজন আজকে আছেন স্টুডিওতে। তিনি কবিতার একজন ভক্ত বলতে পারেন, সমজদার পাঠকই আমি বলবো, যদিও আজকাল কবিতা কেউ শুনতে চায় না। আমার সঙ্গে আছেন আবদুল্লাহ ইউসুফ ভাই, তিনি নিউ ইয়র্কেই থাকেন। আমি জানি না তিনি কতটা কবিতা ভালোবাসেন, আমি প্রত্যাশা করছি যে তিনি কবিতা ভালোবাসেন। কবিতা আর বিশেষ করে জহির ভাইয়ের কবিতা তো অবশ্যই। আচ্ছা, তো আমি শুরু করি ইউসুফ ভাই, এবং আমি আশা করব যে আপনি এই কবিতা শুনে আপনার মন্তব্য করবেন দর্শকদের জন্য। আমি প্রথম যে কবিতাটি পড়ছি এর শিরোনাম ভাত। এই কবিতাটি একটি সত্যি ঘটনা অবলম্বনে লেখা। পড়ি আগে, তারপরে কবিতা নিয়ে কথা বলা যাবে। শুনি। ছেলেটির নাম কালীকান্ত। কদিন আগেই মাত্র যোগ দিয়েছে মারিয়াদের প্রশাসনিক দপ্তরে। ফোনের ওপাশে আর্য রমণীর রসঘন কণ্ঠস্বর। আমি যদি ভুলে গিয়ে না থাকি, তোমার বাড়ি বাংলাদেশে। সম্মতিসূচক শব্দ করতেই মারিয়ার স্প্রিংকলার খুলে যায়। হেই, ইয়োর কান্ট্রিম্যান কালীকান্ত আমাদের দপ্তরে কদিন আগে জয়েন করেছে। লোকটি তোমাকে সর্বত্র খুঁজছে পাগলের মতো। আমাকে খুঁজছে? হি হি করে হাসে শ্বেতাঙ্গিনী। জাস্ট কিডিং ম্যান। ও খুঁজছে দেশি কাউকে। কি সমস্যা বলছে না কিছুই। তোমার আপত্তি না থাকলে এক্ষুনি তোমার অফিসে পাঠিয়ে দিই। অবশ্যই। 10 মিনিটের মাথায় দরজা ঠেলে আমার অফিস কক্ষে ঢোকে শরীয়তপুরের ধুলিকাদার নিচ থেকে উঠে আসা একজন কালীকান্ত। নির্জন সোফায় দেহটিকে ছেড়ে দিয়ে কোনো রকম ভনিতা ছাড়াই বলে ফেলে, দাদা আপনার পায়ে পড়ি, আমাকে এখন এক থালা ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন। গরম গরম ভাত, মসুরির ডাল দিয়ে। একটি কাঁচামরিচ হলে ভালো হয়, না হলেও হবে। তেমন গরম ভাত যদি নাই থাকে, ঠান্ডা হলেও ক্ষতি নেই। বাসি কিংবা পান্তাতেও আপত্তি করব না মোটেও। শুধু ভাত হলেই চলবে। কতদিন ভাত খাই না। আমি ফ্যাল করে চেয়ে থাকি কালীকান্তের নিষ্প্রভ করুণ চোখের দিকে। ভয়াবহ ভাত জ্বরে কাতর ফ্যাকাশে দুটি চোখ। এই দূরদেশে, এই বিদেশ বিভুঁয়ে আর কিছু চায় না সে, শুধু এক থালা ভাত। ভাতের সহজ চাহিদার কাছে অন্য সব কিছু ম্লান আজ। না বিত্ত, না নারী, না বিলাসবহুল গাড়ি, শুধু এক থালা ভাত, পান্তা, বাসি কিংবা ধুমায়িত। আমার নীরবতায় কালীকান্ত ভীষণ অস্থির হয়ে ওঠে। ভাই, হবে না, হবে না দাদা। এক থালা না হোক, শুধু দুটি লোকমা। ডাল যদি নাও পাওয়া যায় ক্ষতি নেই, একটু নুন মেখে খেয়ে নেব। হবে না ভাই, শুধু দুমুঠো ভাত। কালীকান্তের মুখের দিকে তাকিয়েই ফোনের বোতাম টিপি। বাংলাদেশ সেনাবাহিনীর সাপোর্ট কোম্পানি। কর্নেল মমিন ফোন তুলে কুশলাদি জানতে চাইলে আমি তা এড়িয়ে সরাসরি ভাতের প্রসঙ্গ তুলি। গরম গরম ভাত, মোটা ইরি বা চিকন বাসমতি চাল, আর এক বাটি ঘন ডাল। হবে? হবে না মমিন ভাই? আদ্যপন্ত শোনেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কমান্ডার। 1 ঘন্টা পর অফিসার্স মেসের ডাইনিংয়ে চলে আসুন। কালীকান্ত অফিসার্স মেসের সকল নিয়ম ভেঙে ঝাঁপ দেয় শুভ্র ভাতের সমুদ্রে। ফর্ক অ্যান্ড নাইফের সভ্যতা ওর মহাগ্রাসী ভাতের ক্ষুধার কাছে অসহায়। হাত ডুবিয়ে সে গোগ্রাসে ভক্ষণ করে ধুমায়িত ভাত। কজন তরুণ অফিসার জীবনের সীমিত অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে হাসে। দেখে এক হাবাতে বাঙালির কি বিচিত্র কাণ্ড কারখানা। আমি আর কমান্ডার মমিন পাশাপাশি বসে দেখি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। অন্নতৃপ্ত কালীকান্তের প্রসন্ন মুখ।
করতলে ধুমায়িত ভাত, কালীকান্তের ধূসর চোখে আনন্দের কি তুমুল বৃষ্টিপাত। আসলে ভাত জিনিসটা এরকম, আমরা বাঙালিরা মানে যারা মানে হঠাৎ করে মানে 2-3 দিন ভাত না খায়, এটা তো মানে আমাদের জন্য ভীষণই একটা মানে আমি যখন প্রথম মিশনে যাই, মিশনে যাবার আগেও বিদেশে গিয়েছি, ইউরোপে বেড়াতে গিয়েছি, তখন অতটা ফিল করি নাই, কারণ গিয়েই বাঙালিদের বাড়িতে উঠেছি। কিন্তু যখন প্রথম আমি মিশনে কাজ করতে যাই কসোভোতে, ম্যাসিডোনিয়াতে ছিলাম বেশ কয়েকদিন, একটা 5 স্টার হোটেলে ছিলাম, ট্রেনিং হচ্ছিল। বেশ কয়েকদিন ভাত খেতে না পেয়ে আমার ঠিক একই অবস্থা হয়েছিল। তারপরেও যেটুকু ভাত পাওয়া যেত, আমরা কিন্তু ভাত মানে ফর্ক আর নাইফ দিয়ে আর স্পুন দিয়ে খেয়ে আমরা অভ্যস্ত না, মজা পাই না আমরা। এখন হয়তো দীর্ঘদিন বিদেশে থাকার ফলে এখন হয়তো অভ্যাস কিছুটা হয়ে গেছে, আমাদের পেট ভরে না। এক্স্যাক্টলি, যতক্ষণ পর্যন্ত আপনি হাত দিয়ে না খাবেন ওই আসল বাঙালি স্বাদটা আসবে না। অনেক ধন্যবাদ ইউসুফ ভাই, কবিতাটি নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এর পরের কবিতা যাই আমি। এবারের কবিতার শিরোনাম মল্লিকা ফুল। মাঝে মধ্যে খুব সকালে ঘুম ভেঙে যায়, জরাজীর্ণ 3টে দালান পার হয়ে যে কদিন আগেই উঠল গড়ে কি যেন কি রিয়েল এস্টেট কোম্পানিটির হলুদ বাড়ি, ওদের ছাদে মল্লিকা ফুল ফুটবে বলে দৃষ্টি মেলি। এই শহরে এখন আমি অপাংতেয়, সহস্রাব্দের বেকার যুবক। আমার মতোই অর্থনীতি প্রাচীন ঢাকার এই বাড়িটার জীর্ণ ঘরের পলেস্তরা যাচ্ছে খসে। ওখান থেকে দৃষ্টি ফেরাই, তাকাই আমি সদ্য গড়া হলুদ বাড়ির স্নিগ্ধ ছাদে। আবার যদি মল্লিকা ফুল পাপড়ি মেলে ভোর না হওয়া ভোরের আলোয়। এখন আমার মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায় খুব সকালে। হয়তো আমি কিছু একটা স্বপ্নে দেখি, হয়তো আমি ঘুমের ভেতর নতুন কোনো গল্প লিখি, হয়তো আমার গল্পে কোনো মল্লিকা ফুল ভোর না হওয়া ভোরের আলোয় পাপড়ি মেলে। মল্লিকা ফুল দেখেছেন কখনো? হ্যাঁ, নিশ্চয়ই মল্লিকা ফুল অবশ্যই দেখেছি, কিন্তু এখানে আমি আসলে এটা কোন প্রসঙ্গে এখানে আসলে এই ফুলটা হলো একটা প্রতীক। এখানে আমি হয়তো ওই যে পাশের বাড়ির ছাদে একটা মল্লিকা ফুল দেখার জন্য তাকিয়ে থাকি না, একটা মল্লিকা ফুল একটি নারীর প্রতীক, একটি মেয়ে, তাকে দেখবো বলেই সেই ছাদের দিকে তাকিয়ে থাকি, একটি ফুল ফুটবে, সেই ফুলটি ফুটবে সেই অপেক্ষায় থাকা। আমি পরের কবিতা পড়ি। কবিতা শিরোনাম হতাশাবাদীদের অগ্নিবর্ষণ। ওরা ভোগবাদীদের প্রতি ঈর্ষান্বিত হয়ে বলে ত্যাগেই আনন্দ শুধু। আসলে ভোগে এবং ত্যাগে দুটোতেই আনন্দ। মানবদেহ যা গ্রহণ করে আর যা বর্জন করে, এর প্রতিটি ক্রিয়াতেই কি সে আনন্দ অনুভব করে না? শুধু রাজা আর গোপাল ভাঁড়ের গল্পই ওরা বলে। ওদের পাত্র অপূর্ণ বলে সুস্বাদু আহারের গল্পে রেগে যায় এবং খাবারের ছবি দেখে ঈর্ষান্বিত হয়। মুখে বলে আহা, কত মানুষ খেতে পায় না, অথচ নিজের প্লেট থেকে খাদ্যকণা তুলে ওরা কখনো অন্যের মুখে দেয় না। নিজের গ্লাসের অর্ধেক জলকে ওরা চিরকাল খালি গ্লাস বলে আহাজারি করে। এই আহাজারি ওদের প্রধান বিনোদন। ওদের আহাজারির আগুনে তোমার পত্রপুষ্প পুড়িও না, বিকশিত হও নিজের বিবেচনায় এবং ওদের আহাজারির আগুন হাঁসের গা থেকে গড়িয়ে পড়া কাদার মতো ঝেড়ে ফেলো এবং সকালের উজ্জ্বল রোদে গিয়ে দাঁড়াও। তোমার শুভ্র সৌন্দর্যে ওদের চোখ ঝলসে যাবে এবং ওরা আরও অধিক অগ্নিবর্ষণের প্রস্তুতি নেবে। তোমাকেও আরও অধিক দক্ষতায় তা গা থেকে ঝেড়ে ফেলবার জন্য তৈরি হতে হবে। আচ্ছা, এটা কোন প্রসঙ্গে লিখলেন আপনি? এটা মানে হতাশা আর কিসের জন্য? এটা হলো কি, আসলে আমি আপনাকে ঘটনাটা খুলেই বলি। আপনি দেখবেন যে এটা সোশ্যাল মিডিয়ার একটা ঘটনাকে কেন্দ্র করে খাবারের ছবি, কোভিডের সময় আমরা যখন খাবারের ছবি পোস্ট করতাম, তখন একদল লোক খুব বকাবকি করতো যে কত মানুষ খেতে পায় না, তোমরা খাবারের ছবি পোস্ট করো। এটা আমার কাছেও খুব খারাপ লাগতো। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আসলে এই কবিতাটি লেখা। কিন্তু আমি মনে করি সোশ্যাল মিডিয়া তো আপনার দৈনন্দিন আপনার যেটা ভালো লাগে, কিছু মানুষ আছে ওরা রান্না করতে খুব পছন্দ করে, আর কোনো তাদের বিনোদন হচ্ছে রান্না করা, সুন্দর সুন্দর রান্না করে, নানান দেশের খাবার রান্না করে। আমি আসলে কোভিডের সময় এই কাজটি করতাম এবং সেটি নিয়ে একটা বইও লিখেছি আমি। আর তখন তো অনেক সময় পাওয়া যেত। হ্যাঁ, আমি তখন ধরেন নানান দেশের, যেমন আমি ফিনল্যান্ডের একটা ডিশ রান্না করলাম, এটার নাম হচ্ছে কারেলা পায়েসতি। তো ওইটা রান্না করলাম, আমি খুব এক্সাইটেড, শিখলাম, রান্না করলাম এবং ফিনল্যান্ড নিয়ে ওই রান্নাটা নিয়ে আমি আবার একটা গদ্য লিখলাম।
তো এইরকম কাজগুলো আমি করতাম, তো সেটা পোস্ট করতাম, তো অনেকে খুব গালাগালি করতো আর কি। তো সেই এটা আমি আমার আসলে এখন আপনার কথায় বুঝা গেল যে এটা আসলে তখন তো অনেক সময় পেত মানুষ, না সময় পেত একটা কিছু করার জন্য, যে টাইমটা করা লাগবে, তো তখন মানুষ একটা রান্না করে যদি পোস্ট দেয়, এটা তো আমি কোনো খারাপ। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যারা বলেন যে প্রচুর মানুষ, দরিদ্র মানুষ খেতে পায় না, হ্যাঁ তারাই ছবি দেখলে কষ্ট পাবে, আসলে তারা ফেসবুক দেখেও না, যারা খেতে পায় না তারা ফেসবুক দেখেও না, সেটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হলো যে অনেকে মনে করে আমি ফেসবুকে একটা ছবি পোস্ট করলাম, এটা পৃথিবীর সব মানুষ দেখলো, এটা দেখে আপনার বন্ধুরা, আপনার ম্যাক্সিমাম 5,000 পর্যন্ত আপনি বন্ধু রাখতে পারবেন, তারা দেখে। আর পোস্টটা পাবলিক করলে আপনার বন্ধু যদি শেয়ার করে আরো কেউ দেখতে পারে। এটা এমন না যে আপনি একটা পোস্ট করলেন পৃথিবীর সব মানুষ দেখে ফেললো, বিষয়টা এমন না। তো আমি এর পরের কবিতাতে যাচ্ছি। কবিতার শিরোনাম ওরা 7 জন। বুকের তাজা রক্ত দিয়ে শোধ করেছি দাম, কি কিনেছি, এই যে দেখো বর্ণমালা বাংলা এনেছি, ভাষা শহীদ বাংলা ভাষার যোদ্ধা সে সালাম। থমথমে ভোর, গুমোট শহর, বক্ষে নীরব ভার, গর্জে ওঠে ভাষার শপথ, দুপুর রোদে হচ্ছে সরব আস্তে ধীরে পথ, ভাষার মিছিল প্রাণ দিয়েছে নির্ভয়ে জব্বার। রাজপথে লাল রক্তে আঁকা ভাষার দস্তখত, কে এঁকেছে ঢাকার বুকে, প্রাণ দিয়েছে পশ্চিমাদের ক্রুদ্ধ বন্দুকে, ভাষা শহীদ বাংলা ভাষার যোদ্ধা সে বরকত। বাংলা ভাষার উঠল দাবি, কাঁপল দিক বিদিক, মস্তকে কার লাগলো গুলি, বর্ণমালায় রক্তমাখা উষ্ণ অঙ্গুলি, ভাষা শহীদ বাংলা ভাষার যোদ্ধা সে রফিক। হে দুঃখিনী বর্ণমালা কোথায় কত দূর, ফেব্রুয়ারির 21 তারিখ, ভাষার দাবি গর্জে ওঠে, কাঁপছে চতুর্দিক, বুকের তাজা রক্ত দিল শহীদ সফিউর। রক্তে রাঙা পলাশ ফাগুন, ভাষার দাবি লাল, মিলিটারির ট্রাকের চাকায় পিষ্ট হলো দিন দুপুরে রুদ্র ঢাকায়, ভাষা শহীদ রিক্সা চালক দরিদ্র আউয়াল। যে শিশুটি আঁকত ছবি তার কথা ভুললা, তখনও তার বুক পকেটে ছবির পাতা, বর্ণমালা যাচ্ছে ফেটে, সে আমাদের ভাষা শহীদ বীর ওহিউল্লাহ। 7 জন ভাষার শহীদদের মধ্যে ওহিউল্লাহ নাম তো আমি কখনো, ওহিউল্লাহ এবং আউয়াল এই দুজনের নাম কেউ শোনেনি, বাকি 5 জনের নাম শোনা যায়। একজন রিক্সা চালক আউয়াল পরদিন 22 তারিখে মিলিটারিদের ট্রাকের নিচে পড়ে চাপা পড়ে মারা যায়। এগুলি কিন্তু লিপিবদ্ধ হয়নি, এগুলো হয়নি। এবং আরেকজন হচ্ছে একটা শিশু 10-11 বছরের ওহিউল্লাহ, সে ওই মিছিল দেখতে গিয়েছিল, বাড়ি থেকে বের হয়ে, সে একটা রাজমিস্ত্রির ছেলে, তার বাবা কাজে চলে গেছে, সে বের হয়ে রাস্তায় গিয়েছিল মিছিল দেখতে, এবং তখন একটা গুলি এসে লাগে তার গায়ে। তো এই দুইজনের কথা আসলে আমরা জানিও না। আমি একটা বই লিখেছি, সেটার নাম হচ্ছে উত্থান পর্বের গল্প। সেইখানে আমি 7 জন ভাষা শহীদকে নিয়ে 7টি গল্প লিখেছি, একদম 7 জনের পুরো জীবনটা তুলে এনেছি সেই 7টা গল্পের মধ্য দিয়ে, এবং এই 7টা গল্পের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের পূর্বাপর ইতিহাসটা উঠে এসেছে। ভাষা আন্দোলনের কথা শুনলে মানে আমার মনে হচ্ছে যে একেবারে মানে রক্ত টকবক করে। এটা আমাদের তো সিড, আমাদের জাতিসত্তা। পৃথিবীতে একটা দেশ যে ভাষার জন্য যুদ্ধ করে গেছে, আরো করেছে, কিন্তু আমাদের মতো এইরকম সাকসেসটা আসেনি। বাংলা ভাষা নিয়ে আসামে আন্দোলন হয়েছে, বরাক উপত্যকায়, সেখানে 11 জন শহীদ হয়েছে, সেটা পরে 61 সালে বোধহয় সম্ভবত। পরের কবিতায় যাই। কবিতার শিরোনাম ঘাম গ্রন্থ। প্রিয় দর্শক, আমি এই কবিতাগুলো পড়ছি একটি বই থেকেই। বইয়ের শিরোনাম হচ্ছে স্থবির আধারে স্বপ্ন সম্ভব বা বসন্ত। এই বইটি পুরোটাই আমি লিখেছি কোভিডের সময় লেখা, এবং এই বইয়ের শেষের দিকে করোনাকালের মাত্রাবৃত্ত এই শিরোনামে 36টি কবিতা আছে। এবারের কবিতার শিরোনাম ঘাম গ্রন্থ। সমুদ্রের অববাহিকা ছিল না নরম কাদা, সুপক্ক জবের ঢেউ এ মানব গ্রহে লিখেছেন যারা, তাদের রচিত ঘর্মাখ্যান শোনাবো এখন। তাদের হাতুড়ি সঙ্গীত এখনো বাজে মাখনজা শৃঙ্গমালায়, সহস্র বর্ষের ঘামে, রক্তে ও ক্রোধে বারবাটন গলে গলে উর্বরা নরম কাদা। এখানে ছিল না নগর, দালান সারি সারি, এই বিটুমিন রাস্তা, উঁচু নিচু মসৃণ পাহাড়ি, লিখেছেন আমার প্রয়াত দাদা পরদাদা। সেই সব ঘাম গ্রন্থের মলিন ভেজা পৃষ্ঠাগুলো আমি পড়ে শোনাবো এখন।
গ্রন্থের অক্ষরগুলো ভেজা ঘামে, রক্তে, ক্রোধ আর সাফল্যের বাক্যে রচিত সকাল ব্যর্থতার জ্যোতিচিহ্ন দীর্ঘতর করেছে রাতের অন্ধকার। হাতুড়ি ও লাঙলের আঘাতে আমার পূর্বপুরুষেরা ভেঙেছে নিষ্ফলা পাথরের ঘুম। স্বপ্নের উজ্জ্বল অশ্রুবিন্দু তৈরি করেছে সুবর্ণ কাদা, যার নিচ থেকে টেনে তুলেছি তোমাকে, হে সোনালী জবের সন্তান। আমি ঘাম গ্রন্থ কবিতায় যেটি বলার চেষ্টা করেছি, এটা হলো যে এই যে আমরা আজকের যে পৃথিবীটা পেয়েছি, এই পৃথিবীটা তো এমন ছিল না। বিশেষ করে আপনি ইউরোপের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে পুরো ইউরোপটাই পাথুরে ছিল। এই পাথর ভেঙে 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 শত শত বছর, সহস্র বছর ধরে এগুলাকে মানে মাটি তৈরি করা হয়েছে, তারপরে কাদা হয়েছে, তারপরে ফসল উৎপন্ন হয়েছে। সেটা একটা সূত্র ধরে আমি বলার চেষ্টা করেছি যে এই আজকে আমরা যে অহংকার করি যে আমি এই টেকনোলজি করেছি, এই করেছি, সেই করেছি, এটা শুধু আমার একার অবদান না, এর পেছনে আমার পূর্বপুরুষের ঘামের অবদান আছে। করোনার যে খবরটা শোনার কাছাকাছি সময় 1 এপ্রিল 2020 তারিখে আমি একটি কবিতা লিখেছিলাম। কবিতার শিরোনাম করোনা। আপনার মার্চ মাস থেকেই তো লকডাউনটা শুরু হলো। এপ্রিল মাসের 1 তারিখে আমি কবিতাটা লিখেছি। পুড়ছে না জ্বালানি সহস্র কোটি টন পৃথিবীর অ্যাভিনিউগুলোতে, টন টন কাগজে হচ্ছে না ছাপা সভ্যতার অগ্রগতি, 36,000 গ্যালন জ্বালানি পুড়িয়ে প্লেনের সিঁড়ি থেকে নামছে না পরিবেশবিদ রিও ডি জেনেরিওর বিমানবন্দরে। গরমে ঘামতে ঘামতেও ট্রপিক্যাল দেশের ধনী লোকেরা এসি বন্ধ করে খুলে দিয়েছে দক্ষিণের জানালা। পৃথিবীর আকাশে মনুষ্য নির্মিত কালো মেঘ নেই আজ এক ছোপ। বাধাহীন বৃষ্টি, উড়ছে দুরন্ত মেঘ কচি বসন্তের, বন্য প্রাণীরা পেয়েছে শিকারীর ভয়হীন অভয়ারণ্য। স্বচ্ছ নীল আকাশ থেকে বহু বহুকাল পরে ঝরে পড়ছে বিশুদ্ধ রোদের রেণু। পৃথিবীর পরাশক্তিগুলো আত্মশুদ্ধির আয়নায় দাঁড়িয়ে দেখছে নিজেদের কদর্য মুখ। উদ্বৃত্ত খাবার নিয়ে তারা বুঝি এখনই ছুটে যাবে দূর পাহাড়ের ভুখা মানুষের দেশে। দাস বাণিজ্যের গ্লানি ফুটে উঠেছে শ্বেতাঙ্গ বণিকের দাম্ভিক চোয়ালে। কারাগারের দরজা খুলে দেবে চীন, নির্বিষ ধর্মযাজকেরা ফিরে পাবে নিরাপদ ধর্মশালা। 12 লক্ষ শহীদের পরিবার ফিরে পাবে স্বাধীন তিব্বত। আশৈশব নির্বাসিত বৃদ্ধ দালাই লামা ফিরে আসবে মাতৃভূমির পবিত্র পাথরে। ফারাও দ্বীপে আর উল্লাসে মেতে উঠবে না নিষ্ঠুর ডলফিন ঘাতকেরা। দুরন্ত ষাঁড়ের দেহ খুঁচিয়ে হত্যা করে যে ম্যাটাডোর, বীরত্বের বদলে আজ সে নিজের কাপুরুষত্বের জন্য লজ্জায় ঢাকে মুখ মাদ্রিদের অস্তগামী লাল সূর্যের নিচে। প্রিয়তমা স্ত্রীর কথা ভুলে যে স্বামী মেতেছিল পরকীয়ায়, কেরিয়ার নেশায় সন্তানের মুখ বিস্তৃত যে নারীর, আজ তারা সকলেই ফিরেছে ঘরে। উপাসনালয়ের যে পবিত্র যে পরিবার, সেখানেই তারা হয়েছে থিতু। শত্রু মিত্র ভুলে সকলেই হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনায় নত জানু। প্রত্যেকে মোরা পরের তরে হয়ে উঠছে পৃথিবীর প্রধান স্লোগান। আকাশের পাখির দিকে, অরণ্যের পশুর দিকে, সমুদ্রের মাছের দিকে তাকিয়ে আজ মানুষ উপলব্ধি করছে ওরা আমাদেরই সহোদর। প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান হে মানুষ, দেখো যে পৃথিবীকে তুমি দিনের পর দিন বিষ প্রয়োগে করেছো অসুস্থ, আজ সে একটু একটু করে সেরে উঠছে, শুদ্ধ হচ্ছে, সুস্থ হয়ে উঠছে। না না, করোনা ঘাতক নয় কোনো অভিশপ্ত জীবাণু। প্রকৃতির তৈরি এক মহৌষধ এই করোনা ফুল, অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলার দাওয়াই। তাই মনে হয় জহির ভাই? আমার ঠিক ওই মুহূর্তে তাই মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যে সময়টা গেছে না, তখন আকাশটা দেখছেন তখন এবং একেবারে। আমার এখনো মনে হয় কি জানেন, এই যে 2 বছর প্রচুর গাড়ি চলে নাই, বিমান বন্ধ ছিল বহুদিন। করোনার সময় আকাশের দিকে তাকাইছেন? হ্যাঁ, কি চমৎকার নীল ক্লিন আকাশ। হ্যাঁ। এবং আমার মনে হয় মনে হয়তো যে পৃথিবীটা মনে হয় একেবারে দূষণ মুক্ত। আপনার এই করোনা যদি না আসতো, এই ঘটনাটা না ঘটতো, এগুলি অনেক কিছুই, তাহলে আমার মনে হয় যে পরিমাণ পৃথিবী কলুষিত হচ্ছিল, হয়তো বড় ধরনের বিপর্যয় হতো। হয়তো এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ হয়তো মানুষকে বাঁচানোর জন্যই এটা। এক্স্যাক্টলি, এই যে পরিচ্ছন্নতাটা, আমার মনে হয় প্রকৃতি নিজেই নিজেকে শুদ্ধ করছে। না হলে হয়তো বড় ধরনের বিপর্যয় ঘটতো, হয়তো আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেলাম। সেটাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আর হয়তো 1-2টি কবিতা এই বই থেকে, স্থবির আধারে স্বপ্ন সম্ভবা বসন্ত, এখন কোনটা পড়ছি, এই বই থেকে পড়ব। এবার আমি যে কবিতাটি পড়ছি খুব ইন্টারেস্টিং একটি কবিতা, আপনি পছন্দ করবেন। এটা আমি পরে বলবো, দেখে আপনি বলবেন। এবার আমি পড়ি এই কবিতাটা, আপনি ব্যাখ্যা করবেন আপনার মতো করে। কবিতার নাম সংঘাত।
একদিন আমি ভুল করে জল কলসিতে রেখেছি পানি, হায় হায় একই মৃত্যুকে দিই আমি তো উস্কানি, খুব গোপনে দিইনি কি আমি মৃত্যুকে হাতছানি, এরপরে ফের সেই একই ভুল, পানির পাত্রে খুব যতনে রেখেছি ঠান্ডা জল, সারা দেশে জ্বলে উঠেছে আগুন আগুন দাবানল, ঠান্ডা জল আর শীতল পানি জীবনের পারিজাত, ওখানে কি করে আগুনের বীজ জ্বলে ওঠে সংঘাত। এটা আমি ঠিক করতে পারি না, এটা কিসের উপরে? এটা আসলে এই যে আমাদের উপমহাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা, এই বিষয়টাই যে জল এক শ্রেণীর লোক মানে এক ধর্মের লোক বলে জল, আরেক ধর্মের লোক বলে পানি, এই পানি আর জল নিয়ে মারামারি, কিন্তু জিনিস একই। এটা তো পানির অপর নাম জীবন বা জলের অপর নাম জীবন, অথচ এটা নিয়ে মানে পানি আর জল একই রকম মানুষ, একই রকম সবকিছু একই রকম আমরাই, তারপরে এই পানি আর জল নিয়ে এই পানি আর জল প্রতীক হিসাবে নিয়ে এসেছি, কিন্তু আসলে বিষয়টা হলো যে, এবং এর পরের কবিতাটি এই সূত্র ধরেই খুব প্রাসঙ্গিক, সকলেরই ভালো হোক, পৃথিবীটা কালো হোক, পৃথিবীটা সাদা হোক, কিছু কিছু লালও হোক, আমি চাই সকলেরই ভালো হোক, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ধর্ম অধর্মে কেটে যায় ছন্দ, এই সব চুকে যাক, আমি চাই সকলেই সুখে থাক, মহামারী দুর্যোগ যুদ্ধের ঘণ্টা, হু হু করে কেঁপে ওঠে মনটা, ভয়ানক আঁধারেও ঘরে ঘরে আলো হোক, আমি চাই সকলেরই ভালো হোক। সুন্দর, বিউটিফুল। এই কবিতাটি পড়ার মধ্য দিয়েই আমাদের এই ষষ্ঠ পর্ব শেষ করব। তবে শেষ করবার আগে আমাদের আজকে যিনি দর্শক ছিলেন বা শ্রোতা ছিলেন, আব্দুল্লাহ ইউসুফ ভাই, আজকের এই সমস্ত কবিতাগুলো শুনে আপনার যে অনুভূতি হলো, খুবই সুন্দর লাগলো। আপনার অনুভূতি, আপনার করোনার উপরে বা ইসের উপরে যে এইগুলি লিখলেন, বা ভাতের উপরে যেটা প্রথম কবিতাটা, যে আপনি যখন ইউএনএতে ছিলেন আইভরি কোস্টে, গল্পটা আপনি আমার সাথে আগেই শেয়ার করছেন, ওটা তো অদ্ভুত লাগছে আমার কাছে। আমরা আসলেই বাঙালিরা তো আমরা যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে ভাত না খেতে পারি ততক্ষণ পর্যন্ত আমার তৃপ্ত হই না। এটা একটা বাঙালির, আমাদের একটা মানে আমাদের বডিটাই মনে হয় এইভাবে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে। তারপর করোনার উপরে যেটা করলেন, তারপর লাস্টের কবিতাটা খুবই ছন্দময়, খুবই সুন্দর। থ্যাংক ইউ জহির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে ইউসুফ আব্দুল্লাহ ভাই। প্রিয় দর্শক, আমরা কবি কণ্ঠে কবিতা পাঠ ভিউয়ার্স টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব আমরা আজকের মতো এখানেই শেষ করছি। পরের পর্বে আবার নতুন কবিতা নিয়ে আসব, হয়তো নতুন কোনো অতিথি থাকবে আমার সঙ্গে বা অন্য কোনো কবির সঙ্গে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ভিউয়ার্স টেলিভিশনের সঙ্গেই। কবি কণ্ঠে কবিতা পাঠ, ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ। এ অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান। আপনাদের আমন্ত্রণ রইল, চোখ রাখুন ভিটিভি ইউএস এর পর্দায়।